আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে হৃদয়ের ঠিকানা ২৭ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। সাগর ফিসফিস করে বলেছিলাম না নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবি না, আর ১০ মিনিট বলেই উষাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আবারও উষার ঠুটজোড়া নিজের দখলে নিয়ে নেয়। ভালোবাসার মানুষের প্রথম স্পর্শ পেয়ে উষার মন যতটা না আনন্দে আপ্লুত হবে, তার চেয়ে বেশি ক্রোধে আর ঘৃণায় বিষিয়ে উঠল। সাগরের গভীর স্পর্শ উষার মনে ভালোবাসার ফুল ফুটাতে ব্যর্থ হল। অন্তর ক্রোধান্বিত হল। যে মানুষটা তাকে ভালোই দাসে না, যে মানুষটা কথায় কথায় ডিভোর্সের হুমকি দেয়, সে এই মুহূর্তে এইভাবে অ্যাডভান্টেজ নিতে পারে না। উষা যখন ভালোবাসার মানুষটাকে কাছে চেয়েছে, পেয়েছে? পায়নি। যতবার ভালোবেসে আঁকড়ে ধরতে চেয়েছে, ততবার দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। উষা আর নিতে পারল না। সাগরের স্পর্শের তালে শরীরে মাদকতার ঢেউ খেলে গেলেও উষা তাতে সায় দিল না। ক্রমশ দুর্বল হয়ে যাওয়া শরীর নিয়েই সাগরকে সরাতে চাইল নিজের থেকে। পা ছাড়িয়ে নিল উষা। উষার ঘাড় এবং গাল সাগর নিজের হাত দ্বারা চেপে রেখেছিল। শরীরের সর্বশক্তি দিয়ে সাগরকে ধাক্কা এবং সেই সাথে পেটে ঘুষি দিল উষা। আকস্মিক এমন আক্রমণে সাগর হাত সরিয়ে নিল, পিছিয়ে গেল কয়েক কদম। ভ্যাবা চাকা মার্কা ফেস বানিয়ে তাকিয়ে রইল উষার পানে। উষা সাগরের চোখের ঘোর স্পষ্ট বুঝতে পারছে। যত যাই বলুক, সাগরকে উপেক্ষা করার শক্তি উষার মস্তিষ্কের হলেও মনের হয় না। ওই চোখে তাকিয়ে থাকা দায়। গলায় পেঁচানো ওড়নার আঁচল দ্বারা মুছে নিল নিজের ওষ্ঠজোড়া। সাগর নিজের ডান হাতের উল্টো পৃষ্ঠ দ্বারা নিজের ঠোঁট মুছতে মুছতে বলল, ভাগ্যিস তুই ধাক্কা মেরেছিস, নয়তো আজকে জামাইয়ের হাতেই তোর ইজ্জতের দফা রফা হয়ে যেত। উষা ঘৃণাভরা দৃষ্টিতে তাকালো সাগরের পানে। অনেক মানুষ আছে যারা অতিরিক্ত রেগে গেলে প্রতিপক্ষকে বলতে পারে না কিছুই। উষাও সেই দলের একজন। রাগে ঘৃণায় সাগরের থেকে মুখ ফিরিয়ে নিল উষা। দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। সাগর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল উষার গমনপথে। ঠোঁটে বাঁকা হাসির রেখা। বিড়বিড় করে বলল কিছু একটা। সূর্য ডুবেছে ঘণ্টাখানেক আগেই। ঢাকা শহরের রাস্তাঘাট সর্বদাই মানুষের আনাগোনা থাকে। এমনই সময় নাহিদ ভুইয়া আর নাবিল ভুইয়া ছুটেছেন সিলেটের উদ্দেশ্যে। সিলেট যাওয়ার পূর্ব প্রস্তুতি ছিল না, ব্যবসার কাজে হঠাৎ যেতে হচ্ছে। সিজান ভুইয়া অবশ্য সাগরকে পাঠাতে চেয়েছিলেন, পরে নিজের ভাইয়েদের বুদ্ধিতে আর স্ত্রীর পরামর্শে ছেলেকে যেতে দেননি। ছেলে কিছুটা অসুস্থ, আবার কিছুদিন হলো মাত্র অফিস জয়েন করেছে, এখনই এসব ঝামেলা বুঝবে না। তাই তো নাবিল ভুইয়া আর নাহিদ ভুইয়া যাচ্ছেন। নীরবতা কাটিয়ে নাহিদ ভুইয়া বললেন, ভাইয়া একটা কথা ছিল, বলবো? নাবিল ভুইয়া ফোনের স্ক্রিনে দৃষ্টি স্থির রেখেই বললেন, বল। নাহিদ ভুইয়া কাঁচুমাচু করতে লাগলেন, আর চোখে তাকালেন ড্রাইভিং সিটে বসা নতুন ড্রাইভার আলভির দিকে। ছেলেটা মাত্র কদিন হলো জয়েন করেছে। আজকে নাহিদ ভুইয়ারা সাগরের গাড়ি নিয়ে রওনা দিয়েছে। সাগরের অনুরোধেই রাজি হয়েছেন ওনারা। সিজান ভুইয়া গত বছরে সাগরের ২৫তম জন্মদিনে উপহার হিসেবে কিনেছিলেন গাড়িটা। সাগর দেশে আসার পরেই নিজের ড্রাইভার হিসেবে নিয়োগ দেয় আলভিকে। যদিও সে নিজেই বেশিরভাগ ড্রাইভ করে, কিন্তু আলভি স্কুলে সাগরের ১ বছরের জুনিয়র ছিল। ম্যাট্রিকটাও পাশ করেনি। আগে থেকেই সাগরের সাথে সুসম্পর্ক থাকায় আর ভালো শিক্ষাগত যোগ্যতা না থাকায় ছেলেটার কোনো গতিই সে পড়ে দিতে পারেনি। অবশেষে যখন জানতে পারল ড্রাইভিং লাইসেন্স আছে আর ড্রাইভিং পারে, পরবর্তীতে তাকেই ড্রাইভার হিসেবে নিয়ে নিল সাগর। নাহিদ ভুইয়া কিছুক্ষণ ভাবলেন পারিবারিক কথা এভাবে ড্রাইভারের সামনে বলা ঠিক হবে কিনা। পুরাতন হলে সমস্যা ছিল না। পরক্ষণেই ভাবলেন সাগরেরই তো জুনিয়র, সব জানে হয়তো সাগরের ব্যাপারে। ওইদিকে নাহিদ ভুইয়া কিছু বলতে চান নাবিল ভুইয়াকে, এই কথা কর্ণকুহর হতেই কান খাড়া করে রেখেছে আলভি। গাড়ির গতি কমিয়ে নেয় মুহূর্তেই। নাবিল ভুইয়া ফের বললেন, কি যেন বললি? ও হ্যাঁ ভাইয়া, বড় ভাইজানের বন্ধুর ছেলে তিফতি শান্ত আমাকে কল করেছিল, ভাইজানের থেকেই নাম্বার নিয়েছে। এবার নাবিল ভুইয়া স্ক্রিন থেকে চোখ সরালেন। স্বাভাবিক ভঙ্গিতেই বললেন, পরে কি বলেছে ও? বলল উষার নাম্বার দিতে, উষার সাথে কথা বলতে চায় সে। নাবিল ভুইয়া এবার নড়ে চড়ে বসল, শীতল কণ্ঠে শুধালো, তো এতে তো খারাপের কিছুই দেখছি না আমি, দেশনি নাম্বার? ভাইয়ের এমন কথায় নাহিদ ভুইয়ার মনক্ষুণ্ণ হল। আহত দৃষ্টিতে তাকালো ভাইয়ের দিকে। বুক চিড়ে আসা দীর্ঘশ্বাসটা ফেলে থমথমে গলায় বললেন, না দেইনি,
বলেছি মেয়েকে জিজ্ঞাসা না করে দিতে পারি না। এটা আবার কেমন কথা? ভাইয়া, আমার মেয়েটা ছোট থেকেই সাগরকে ভালোবাসে, এখনো বাসে। ওর চোখে আমি সাগরের জন্য শুধু ভালোবাসা দেখি। ওর কাতর চোখ দুটি আমাকে শান্তি দেয় না। একটা রাত আমি নিশ্চিন্তে ঘুমোতে পারি না। মেয়েটার চোখে চোখ রেখে কথা বলতে পারি না। উষা তো বলে দিল ডিভোর্স দিয়ে দেবে, কিন্তু সেই পরিস্থিতি মোকাবেলা করবে কিভাবে? তাও মানলাম, ডিভোর্স, এক্সাম, আবার যদি এই ছেলের সাথে বিয়ে হয়, কিভাবে কি হবে? বিয়ে করতে রাজি হবে? এবারের মতো নিজের জীবনের সিদ্ধান্তটা আমার মেয়ে নিজে নিক। আর আমি কোনোতেই চাই না আমার মেয়েটার ডিভোর্সটা হোক। সমাজ আমাকে একবার জীবিত জাহান্নাম দেখিয়েছে, আমি আমার মেয়েকে সেই জাহান্নামের আগুনে পুড়তে দিতে পারি না। তপ্ত নিঃশ্বাস ফেললেন নাবিল ভূঁইয়া। পরিবারের কেউই তো চায় না বিয়েটা ভাঙুক। ভাইকে নিজের ভিতরের থাকা ভয়টা দেখাতে চাইল না নাবিল ভূঁইয়া। স্নেহভরা দৃষ্টিতে তাকালো ভাইয়ের পানে, কাঁধে হাত রেখে বলল, আল্লাহ যদি এটাই সঠিক ভাবেন তাহলে তাই হবে। আল্লাহর সিদ্ধান্তের উপরে তো আর আমাদের সিদ্ধান্ত চলে না। সিজান ভূঁইয়া খাবার দাবার খেয়ে নিজের রুমে ঘুমিয়ে পড়েছে। সাদাফ আজকে আর ফিরে আসেনি। রাফিদ আরাফ চলে গেল ফুফুর বাসায়। মূলত লিপি বেগম আর মারিয়া জামানদের আদেশেই বাড়িতে ফিরেনি ওরা। বাড়ির পুরুষরা যখন সাগর উষার বিয়ে ভাঙতে ব্যস্ত এবং অন্যদিকে উষার বিয়ে ঠিক করতে ব্যস্ত, বাড়ির গিন্নিরা তখন সাগর উষার সম্পর্ক জোড়া লাগাতে ব্যস্ত। বিয়ে প্রায় আরও 8 থেকে 9 দিন পরে। এত আগে তো মারিয়া জামানদের যাওয়ার কোনো মানেই হয় না। উষা নিজের কক্ষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। সেই যে সাগরের থেকে পালিয়ে এসেছে আর সাগরের সামনে পড়েনি। রাতের বেলাতেও সবাইকে খাইয়ে সাগরের খাবার রেখে দিয়েছে উষা। তবুও সাগরকে ডেকে আনেনি উষা। একা রাতে ঘুমানো উষার জন্য ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছে উষা। সাগরের সাথে চুম্বনের দৃশ্য মনে হতেই যেন মনে কেউ আগুন লাগিয়ে দেয়। গালে স্পষ্ট হয় লাজের লাল আভা। এই পর্যন্ত কয়বার যে নিজেকে আর নিজের ঠোঁট জোড়া দেখেছে উষা, হিসেব নেই। উষার ভাবনা চিন্তার মাঝেই মাথার কাছে পড়ে থাকা ফোনটা কর্কশ ধ্বনি তুলে বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখল বড় আম্মু ইজ কলিং। অবাক হলো উষা, কোনো বিপদ আপদ হয়নি তো। পরক্ষণেই ভাবল হয়তো সে একা আছে বলেই ফোন দিয়ে জানতে চাচ্ছে উষা ঠিক আছে কিনা। শেষ মুহূর্তে কল রিসিভ করল উষা। ওপাশে লিপি বেগমের বিচলিত এবং চিন্তিত কণ্ঠস্বর স্পষ্ট। এত রাতে কল দিলে যে বড় আম্মু, কোনো বিপদ হলো না তো? উশিরে, সাগরকে সন্ধ্যা থেকে না হলেও 100টা কল দিয়েছি, কিন্তু আমার ছেলেটা কল তুলছে না। একটু দেখ না কি হলো ছেলেটার। আসার সময়ে দেখে এসেছি গায়ে জ্বর, এখন কি হলো? আতঙ্কিত হলো উষার মন। ভাবার চেষ্টা করল, দুপুরে যখন হাত দিয়ে সাগরের গলা জড়িয়ে ধরেছিল তখন শরীর একটু না অনেকটাই গরম ছিল। কিরে উষি, একটু দেখ না ছেলেটার কি হলো? উষা কোনো মতে জবাব দিল, জানাচ্ছি আম্মু, বলেই কল কেটে দিল উষা। দৌড়ে গেল ডাইনিং রুমে। টেবিলের উপরে রাখা ভাত তরকারি সে যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই পড়ে আছে সব। বুঝল সাগর রাতে খায়নি। দৌড়ে গেল সাগরের রুমে। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতেই দেখল সাগর গায়ে কমফর্টার জড়িয়ে মাথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। বেড থেকে কিছুটা দূরে রাখা টেবিলটার উপরে অযত্নে পড়ে আছে ফোনটা। উষা এগিয়ে গেল সাগরের বেডের দিকে। হাত বাড়িয়ে সরিয়ে নিল সাগরের মুখের উপরে থাকা কমফর্টারটা। হাত রাখল কপালের উপরে। 180 ভোল্টের ঝাটকা খেল যেন উষা। এত গরম! আতকে উঠল উষা। মনটা হু হু করে কেঁদে উঠল। অসুস্থ মানুষটার একটা খবরও সে নিতে পারল না। সারাদিন এই কষ্ট করল সাগর ভাই। বিচলিত হল উষা। সবসময় নিজের বাপ, চাচা, ভাইদের জ্বর থেকে শুরু করে যে কোনো অসুখে নিজের হাতে সেবা করেছে, কিন্তু প্রিয় মানুষের এই অবস্থায় মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে। কি করবে বুঝে পেল না। কপালে কারো হাতের স্পর্শ পেয়ে খুব কষ্ট করে চোখ খুলল সাগর। ঠোঁটে মুচকি হাসি রেখে জ্বরে কাঁপতে কাঁপতে ভাঙা গলায় বলল, তুই এলি? জ্বরে মারা যাচ্ছি, একবার এসেও দেখেও যাসনি। দুপুরে কত আদর করলাম, তাও এলি না। আবার বলিস আমাকে ভালোবাসিস? অভিমান মিশ্রিত সেই কণ্ঠস্বর স্পষ্ট ধরতে পারল উষা। চোখের কোণে জল জমা হলো। মানুষটা তার অসুস্থতায় কত কেয়ার করেছে, আর সে দরজা লাগিয়ে বসেছিল। উষা চোখের পানি মুছে নিল। ঘর থেকে বের হয়ে জলপট্টি দেওয়ার জন্য কাপড় আনতে হবে, সাথে খাবার খাইয়ে ঔষধ খাওয়াতে হবে। উষা যাওয়ার জন্য পিছু ঘুরতেই সাগর খপ করে উষার হাত ধরে ফেলে। করুণ দৃষ্টিতে তাকিয়ে অত্যন্ত কোমল কণ্ঠে বলল, কই যাস? আমার কাছে এলেই পালিয়ে যাস কেন?
একটু বস এখানে, মাথায় হাত বুলিয়ে দে। উষা অবাক দৃষ্টিতে তাকালো সাগরের দিকে। সাগর যা করতে বলল তা উষার জন্য স্বপ্ন। স্বপ্নে এমন মুহূর্তে দেখেছে কতবার। উষা হাত ছাড়িয়ে নিতে নিতে বলল, শুয়ে থাকুন, আমি এক্ষুনি আসছি। সাগর আরও শক্ত করে হাত চেপে ধরল। নিষ্পাপ বাচ্চাদের মতো আকুতি স্বরে বলতে লাগল, না যাবি না, তুই গেলে আর আসবি না। উষা এগিয়ে এলো সাগরের কাছে। একটু ঝুঁকে এক হাত সাগরের গালে রেখে বলল, আমি এই রাতের বেলা কোথায় যাব সাগর ভাই? আমি এক্ষুনি চলে আসব। আপনি একটু অপেক্ষা করুন, আমি যাব আর আসব। জলপট্টি দেওয়ার কাপড় আর খাবার নিয়ে আসি। ঔষধ খেতে হবে তো? মিথ্যে কথা, ওই তো টেবিলে খাবার এনে রেখেছিস। উষা সাগরের হাতের ইশারা লক্ষ্য করে তাকালো টেবিলের উপরে। কোথাও কিচ্ছু নেই, আর উনি বলছেন ভাতের প্লেট ওখানে। উষা তপ্ত নিঃশ্বাস ফেলল। হ্যাঁ, ওইখানেই রাখা, আপনি একটু শুয়ে থাকুন, আমি কাপড় নিয়ে আসি। সাগর কপালে ভাঁজ ফেলে ভ্রু কুঁচকে ফেলল। চোখ ছোট ছোট করে বলল, কাপড় লাগবে না। উষা অবাক হল, বিস্ময় নিয়েই জানতে চাইল, তাহলে জলপট্টি দিব কি দিয়ে? সাগরে উষার হাত ছেড়ে ওড়না টেনে ধরে। এটা, হ্যাঁ হ্যাঁ এটাই, উষি এটাই, এইটা দিয়েই আমাকে জলপট্টি দিবি। হতভম্ব হল উষা। এমন অবস্থাতেও সাগর ভাই এসব কি বলছেন? নির্লজ্জ বেটা, যাতে মাতাল তালে ছিক। এটা এটা তো আমার গায়ে দেওয়া, তাতে কি হয়েছে? তুই আমার সামনে চাইলে আনড্রেসডও থাকতে পারিস। তুই ড্রেস পরলেও আমি তোকে নষ্ট চোখে দেখব। তুই ড্রেস না পরলেও আমি নষ্ট চোখেই দেখব। ইউনো, বউদেরকে সবসময় নষ্ট চোখেই দেখতে হয়। তোর বড় আব্বু মানে আমার বাবা আমাকে নষ্ট চোখে দেখেছে বলেই আমি জন্মেছি। তোর বাবা তোর মাকে। সাগরের মুখের কথা মুখেই রয়ে গেল। উষা এক প্রকার চেঁচিয়েই বলল, চুপ চুপ করবেন আপনি, বেহায়া, নির্লজ্জ। আবারও 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 এই বেটা এমন করছে। থাকুন আপনি, আমি আর আসবই না, বলেই এক দৌড়ে রুম থেকে বের হয়ে এলো। উষার গায়ে ওড়না নেই, এক পাশ ভিজিয়ে কপালে দিয়ে রেখেছে। সাগরের জেদের কাছে হার মানতেই হলো উষাকে। এখন আবার ৩০ মিনিট যাবৎ প্লেটে খাবার নিয়ে বসে আছে খাওয়ার জন্য, কিন্তু সাগর খাবেন না তার এক কথা। সেদিন যখন উষা সাগরকে চুমু খেয়েছে তখন সাগরের চোখ বন্ধ ছিল, তাই সে কিছুই দেখতে পারেনি। এখন চোখ খোলা অবস্থায় ঠুঁটে চুমু খেলে তবেই সে খাবে, আর নয়তো সে খাবে না। উষা ভীতু, তাই চুরি করে চুমু খায়। সাগর সাহসী, সাগরের মতো সাহস থাকলে যেন নিজে থেকে চুমু খায় উষা। আপনাকে আমি লাস্ট বার আস্ক করছি, আপনি কি ভাত খাবেন? বলেছি তো, চুমু না খেলে খাবো না। চুমুর সাথে ভাত খাবার কি সম্পর্ক আছে? তুই বুঝবি না, তুই চুমু খা। উষা ঢের বুঝতে পারছে এসব তাকে জ্বালানোর জন্যেই করছে, তখন ধাক্কা দেওয়ার জন্যেই এরকম করছে। উষা তপ্ত নিঃশ্বাস ফেলল। বসা থেকেই কিছুটা এগিয়ে গেল সাগরের দিকে। সাগরের গতিবিধি লক্ষ্য করে সাগরও বুক টান টান করে নড়ে চড়ে বসল। সাগর তখন ঘুমে থাকায় উষা কাজটা ইজিলি করতে পেরেছিল, কিন্তু আজকে তো জেগে আছে। উষা এক কদম এগিয়ে গেলে 10 কদম পিছিয়ে যায়। সাগর রাগী দৃষ্টিতে তাকালো উষার দিকে। ধুর চুল, আজকে প্রথম চুমু খাচ্ছিস নাকি ছোট থেকেই আমার গালটাকে বাপের নিজস্ব সম্পত্তি ভেবে চুমু খেয়ে বড় হয়েছিস? এত এখন ঘং কেন? অভিনয়। উষা কটমট দৃষ্টিতে তাকালো সাগরের দিকে। দেখ, এভাবে না তাকিয়ে থেকে চুমু খা। তুই চুমু খেলেই আমি আবার কপালে জলপট্টি দেব। উষা আর দেরি না করে মুহূর্তেই সাগরের অধরে একটা চুমু খেয়ে নিল। সত্যি বলতে 1 সেকেন্ডও লাগেনি হয়তো। চুমু দেওয়ার জন্য উষা সাগরের অনেকটাই কাছে ছিল। সাগর এক ভ্রু উঁচু করে জানতে চাইল, এটা কি ছিল? চুমু? এটাকে চুমু বলে? সাগর বাঁকা হাসি দিয়ে উষার উপরে ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, শান্তশিষ্ট আর ভদ্র ছেলের মতো বসেছিলাম, সহ্য হলো না তোর। মুড চেঞ্জ করিয়েই ছাড়লি, সিরিয়াস করলি। তারপর ঠোঁটের হাসি আরও একটু গাঢ় করে বলল, নাও ইউ আর গন বেবি, আমি শিখিয়ে দিব কি করে চুমু খেতে হয়। বলেই এক টানে সাগরের বুকে এনে ফেলে উষাকে। এক দণ্ড সময় ব্যয় না করে নিজের অধর দ্বারা চেপে ধরে উষার অধরখানা। উষা হতভম্ব, নির্বাক। উষার পরবর্তী মুভমেন্ট প্রকাশ পাওয়ার আগেই চুম্বনরত অবস্থায় উষাকে ধাক্কা মেরে ফেলে দেয় বিছানায়। উষার 2 হাত সাগর নিজের এক হাত দ্বারা বন্দি করে নেয়। সাগরের এমন শক্তপোক্ত শরীরের চাপে পড়ে দম বন্ধ হয়ে আসার উপক্রম উষার। হাঁসফাঁস করতে লাগল উষা। আজকে তার ছাড় নেই তা সে খুব ভালো বুঝেছে। আজকের গল্পটি শেষ হয়ে গেল, তো পরবর্তী পার্ট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী পার্ট এই চ্যানেলেই পাবেন। আর গল্পটি